সাফারি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আফ্রিকার বিশাল খোলা প্রান্তর, যেখানে জেব্রা আর ওয়াইল্ড বিস্টরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আফ্রিকান সাফারির এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে কি আপনাকে পাসপোর্ট ভিসা করে গ্লোবাল ট্যুরে যেতে হবে? একদমই না। কেমন হবে যদি বলি আমাদের দেশেই এমন একটা জায়গা আছে যেখানে আপনি বাসে বসে থাকবেন আর আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যাবে জেব্রা, সিংহ আর কমনিল্যান্ড। হ্যাঁ, ঠিকই ধরেছেন। স্বাগতম গাজীপুর সাফারি পার্কে। আমাদের গাজীপুর সাফারি পার্ক কিন্তু এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক। এটি এমন একটি সুবিশাল পশু পাখিদের অভয়ারণ্য যেখানে জীবজন্তুরা নিজেদের প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আর আমরা মানুষরা খাঁচায় বন্দী হয়ে তাদের দেখতে যাই। আজকের এই ব্লগটি হতে যাচ্ছে আপনাদের জন্য একটি কমপ্লিট গাইডলাইন। ঢাকা বা তার আশপাশ থেকে কিভাবে সহজে কম খরচে এখানে আসবেন, কোথায় টিকিট কাটবেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাদের ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তুলবে। আরো দেখবেন কোর সাফারির গহীন জঙ্গলে বাঘ সিংহের লুকোচুরি, বাদরের সাথে আমার ফ্যামিলির মজার মুহূর্ত, বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় ও বিরল প্রাণী, কাঁধে বসে তোতা পাখির ঝাল ঠোঁট দিয়ে আমাকে চুমু খাওয়ার মজার মুহূর্ত, সাথে থাকছে খাবারের টিপস আর বিশাল জলহস্তী ভাল্লুক থেকে শুরু করে ঝুলন্ত ব্রিজের রোমাঞ্চ এবং আরও অনেক কিছু। আমাদের এই বন্য অ্যাডভেঞ্চার এখনই শুরু হতে যাচ্ছে। সাফারি পার্কে আসার সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে চলে আসা গাজীপুরের চান্দনা চৌরাস্তা। সেখান থেকে তাকওয়া পরিবহন বা অন্য যে কোনো বাসে করে চলে আসবেন বাঘের বাজার। আর বাঘের বাজার থেকে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় লোকাল অটো বা সিএনজি করে সোজা সাফারি পার্কের মেইন গেটে তো চলে আসলাম। এবার চলুন জেনে নিই আসল তথ্য, মানে টিকেটের দাম আর পার্কের সময়সূচি। চলুন সরাসরি কথা বলি কাউন্টারের ভাইয়ের সাথে। আচ্ছা, একটু টিকিট মূল্যটা ভাইয়া বলে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। টিকিটগুলো হচ্ছে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 টাকা, আর 12 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য হচ্ছে 20 টাকা। আর ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আসেন আপনার ছাত্রছাত্রী হলে আইডি কার্ড বাধ্যতামূলক, তাদের জন্য 10 টাকা। ধন্যবাদ। আর সপ্তাহে বন্ধ থাকে কিবার? মঙ্গলবারে, আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আচ্ছা, আর প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 5টা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। শুনলেন তো, স্টুডেন্ট আইডি কার্ড থাকলে কিন্তু বিশাল ডিসকাউন্ট। তাই যারা স্টুডেন্ট তারা ঘুরতে আসার সময় অবশ্যই আপনাদের আইডি কার্ড সাথে রাখবেন। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে পার্কে প্রবেশ মূল্যের তালিকা দেখিয়ে দিলাম যেন আপনারা আরো ভালোভাবে জেনে নিতে পারেন। টিকিট তো কাটা হলো, এবার সোজা ভেতরে যাওয়ার পালা। সাফারি পার্কের মেন গেটের সামনে থেকে টিকিট চেক করিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। পার্কে প্রবেশ করে শুরুতেই দেখবেন একটা 3 রাস্তার মোড়। ডানে, বামে নাকি সোজা, কোথায় যেতে পারেন? প্রথমবার আসলে যে কেউই একটু কনফিউজড হয়ে যেতে পারে, তবে কনফিউজড হওয়ার কিছু নেই। হাতের ডান দিকে গেলে পেয়ে যাবেন একটি মসজিদ, বাম দিকে গেলে হিস্ট্রি মিউজিয়াম ও বিভিন্ন পশু পাখি। তবে আমাদের মূল লক্ষ্য হলো বাঘ, সিংহ, হরিণ, জেব্রাদের একদম খোলা অবস্থায় দেখা। তাই আমরা ধরবো একদম সোজা রাস্তা। সাফারি পার্কের ভিতরে ঢুকতেই আপনার মনে হবে ইট পাথরের জগৎ ছেড়ে এক টুকরো শান্ত সবুজ স্বর্গে চলে এসেছেন। চারপাশের বিশাল সব গাছ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এক নিমিষেই আপনার রাস্তার সব ক্লান্তি দূর করে দেবে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পাখির ডাক আর ছায়া সুনিবিড় পরিবেশটা দারুণ একটা ফিল দেয়। সোজা হাঁটলেই আমরা পৌঁছে যাব পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোর সাফারিতে। এখানেই মূলত সেই বিখ্যাত বাস রাইড যেটার মাধ্যমে আমরা সরাসরি বন্য প্রাণীদের আস্তানায় ঢুকে যাব। এতদিন চিড়িয়াখানায় আমরা খাঁচার বাইরে থেকে প্রাণী দেখেছি, আর এখানে আমরা থাকবো চলন্ত খাঁচায়, মানে বাসে।
আর প্রাণীরা ঘুরবে একদম মুক্ত অবস্থায়। দেখি বাঘ মামা আজ আমাদের দেখা দেয় কিনা। এই কোর্স সাফারিতে প্রবেশ করতে হলে আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে। 12 বছরের উপরে সকলের 150 টাকা, 12 বছরের নিচে 50 টাকা, আর যে কোনো বয়সের স্টুডেন্টদের জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেল, এবার বাসে ওঠার পালা। কিছুক্ষণ সময় অপেক্ষার পরেই আমাদের জন্য বাস সামনে আসলো এবং সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এখন। ফাইনালি আমাদের খাঁচায় বন্দি বাস এখন ঢুকে যাচ্ছে গহীন জঙ্গলে। বাসে ওঠার পর একটা ব্যাপার খেয়াল রাখবেন, নিরাপত্তার জন্য জানালার কাচ লাগিয়ে রাখবেন। আমাদের বাস সর্বপ্রথম প্রবেশ করলো আফ্রিকান সাফারিতে, আর ঢুকেই স্বাগত জানালো চমৎকার কিছু জেব্রা। আপনাদের কি জানা আছে, মানুষের আঙ্গুলের ছাপ যেমন একটার সাথে আরেকটা মিল থাকে না, ঠিক তেমনি পৃথিবীর কোনো জেব্রার গায়ের সাদা কালো ডোরাকাটা দাগও কখনো এক হয় না। আর সাথে দেখা মিলল বিশাল আকৃতির আফ্রিকান উইল্ড বিস্টের। এরপর আমরা ঢুকে পড়লাম হরিণ সাফারিতে। বিশাল এলাকা জুড়ে অসংখ্য প্রজাতির হরিণ চড়ে বেড়াচ্ছে। এখানে হরিণের পাশাপাশি আমরা দেখলাম কমনিল্যান্ড। হরিণদের বিদায় জানিয়ে আমরা ঢুকলাম কালো ভাল্লুক সাফারিতে। একটা গেট বন্ধ হওয়ার পর আরেকটা গেট খুলে, যেন সিকিউরিটি একদম ফুলপ্রুফ থাকে। ভাল্লুকটি বেশ শান্ত মেজাজেই ঘোরাঘুরি করছিল এবং মজার সাথে কলা খাচ্ছিল। এরপর সেই ইন্টারেস্টিং মুহূর্ত, লায়ন সাফারি। আমি তো ক্যামেরা রেডি করে বসে আছি, কিন্তু পরবর্তীতে জানলাম কালো ভাল্লুকের পরের সাফারিটি এখন আর লায়ন সাফারি নয়। পরবর্তী সাফারি জোনে মূলত আরও কয়েকটি ভাল্লুক রয়েছে। তাই এই সাফারি জোনটি কমপ্লিট করে আমরা পরবর্তীতে প্রবেশ করলাম আমাদের কাঙ্ক্ষিত লায়ন সাফারিতে। ভিতরে প্রবেশ করলাম খুবই এক্সাইটমেন্টের সাথে, কিন্তু ভাই, রোদ আর তীব্র গরমের কারণে বনের রাজা সিংহ আজকে ক্যামেরার সামনে পোজ দিতে একদমই রাজি না। আমি খালি চোখে ঠিকই সিংহের দেখা পেলাম, কিন্তু ক্যামেরায় ধরতে পারলাম না। ভাবলাম বাঘের জোনে গিয়ে অন্তত বাঘ মামার একটা রাজকীয় শট নিব। রয়্যাল বেঙ্গল টাইগার জোনে ঢুকে দেখি বাঘ মামা দুপুরের হেভি লাঞ্চ করে গাছের নিচে রিল্যাক্স মুডে বসে আছে। আসলে কোর্স সাফারিতে ঢুকতে ঢুকতে আমাদের মাঝ দুপুর হয়ে গিয়েছিল। তীব্র গরমে বাঘ সিংহরা একটু অলস হয়ে যায় আর ছায়ায় বিশ্রাম নেয়। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলো, বাঘ বা সিংহ যদি একদম অ্যাক্টিভ অবস্থায় দেখতে চান, তাহলে চেষ্টা করবেন পার্ক খোলার পর একদম সকাল সকাল কোর্স সাফারিতে চলে আসতে। যদি সকাল সকাল সম্ভব না হয়, তাহলে বিকেলে যখন গরম কম থাকে তখন কোর্স সাফারিতে আসতে। যাই হোক, বাঘ মামার এই রাজকীয়ভাবে বসে আরাম করার দৃশ্যটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। কোর্স সাফারির রোমাঞ্চ শেষে আমরা এবার প্রবেশ করলাম সাফারি কিংডম এরিয়ায়। পুরো সাফারি পার্কে এমন অসংখ্য ছাউনি পেয়ে যাবেন একটু আরাম করে এনার্জি রিচার্জ করার জন্য। ভিতরে প্রবেশ করে আমরা একপাশে একটু ছাউনি দেখলাম এবং বসলাম একটু আরাম করার জন্য। বসার কিছুক্ষণ পরেই পড়লাম আরেক বিপত্তিতে। পুরো পার্কে কিছু বাদর একদম মুক্তভাবে ঘুরে বেড়ায়। আমার ছোট ভাতিজা আরহামের একটুও ভয় নেই। সে খুব সাহসের সাথেই বাদরগুলোকে বাদাম দিচ্ছিল। কিছুক্ষণ পর কোথা থেকে একটা বড় সাইজের বাদর আসায় আগের বাদরটা আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে আমার মার হাত থেকে ছো মেরে বাদাম কেড়ে নিয়ে গেল। আম্মু তো ভয়ে একেবারে তাদের বাদরা মতো নিজের চোখেই দেখলেন। তবে দর্শকদের জন্য একটা সিরিয়াস সতর্কতা দিয়ে রাখি, এখানকার বাদরগুলো কিন্তু একটু অ্যাগ্রেসিভ। সারাক্ষণই দেখলাম নিজেদের মধ্যে মারামারি করছে। তাই যারা ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন, তারা বাইরের এই বাদরগুলোর খুব বেশি কাছাকাছি যাবেন না। একটু দূরত্ব বজায় রেখে চলাই বুদ্ধিমানের কাজ।
অতঃপর আমরা চলে এলাম সাফারি কিংডমের টিকিট কাউন্টারে। আপনারা চাইলে একসাথে ফুল প্যাকেজ টিকিট কাটতে পারেন, যেখানে সমস্ত কিছু অন্তর্ভুক্ত থাকবে এক টিকিটেই। আমরা পছন্দ করলাম আলাদা করে টিকিট কাটা। এখানে ম্যাকাও ও প্যারট পাখিশালার টিকিট 40 টাকা এবং অ্যাকুরিয়াম গ্যালারি 20 টাকা। টিকিট কেটে প্রথমেই আমরা ঢুকলাম ম্যাকাও পাখির জোনে। এখানে অনেক রঙের ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ম্যাকাও পাখি রয়েছে। দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে এদের প্রধানত দেখা যায়। এরা দীর্ঘজীবী, বিশ্বস্ত এবং মানুষের কণ্ঠস্বর খুব সহজেই নকল করতে পারে। তারপর গেলাম প্যারট বা তোতা পাখির পাশের আরেকটি জোনে। খাঁচার ভেতরে ঢুকে আপনি অবাক হয়ে যাবেন। এখানে প্রায় 30 থেকে 32 প্রজাতির তোতা পাখি আছে। এত কাছ থেকে পাখি দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এইখানে আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে আফ্রিকান গ্রে প্যারট। ভিডিও করার সময় মনে হচ্ছিল তারা নিজেই যেন প্রফেশনাল মডেলের মতন বিভিন্ন রকম পোজ দিচ্ছে। কিন্তু আসল কাহিনী তো ঘটলো এরপর। একটা দারুণ সুন্দর আফ্রিকান গ্রে প্যারট এসে বসে পড়লো আমার কাঁধে। সে তো বেশ আদর করে আমার ঘাড়ে আর চেহারায় তার ঠোঁট ছোঁয়াচ্ছিল। আমি তো ভাবলাম, বাহ, পাখির সাথে আমার কি দারুণ বন্ধুত্ব হয়ে গেল। পরে বুঝতে পারলাম মহাশয় কিছুক্ষণ আগেই শুকনা মরিচ দিয়ে নাস্তা সেরে এসেছেন। এরপর আপনারা যে দৌড়ে গিয়ে পানি দিয়ে ঘাড় ও মুখ ধোয়ার দৃশ্যটা দেখতে পারছেন, ওটা কোনো অ্যাক্টিং ছিল না ভাই, একদম রিয়েল খাটুনি। তোতা পাখির এমন ঝাল চুমো আমি জীবনেও ভুলবো না। পাখির সেই ঝাল চুমুর ধাক্কা সামলে আমরা এবার ঢুকলাম অ্যাকুরিয়াম গ্যালারিতে। ভেতরে প্রবেশ করেই মনে হলো যেন এক মিনি সমুদ্রের তলদেশে চলে এসেছি। এখানে ছোট বড় অনেকগুলো অ্যাকুরিয়াম রয়েছে। অদ্ভুত আর রঙিন সব মাছের সমারোহ এখানে। আমরা দেখলাম এলিগেটর ফিশ, ব্লাড রেড প্যারট, কই কার্প, হোয়াইট টাইগার শার্ক ইত্যাদির মতো চমৎকার সব জলজ প্রাণী। এখানকার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো প্রতিটি অ্যাকুরিয়ামের গায়ে মাছের নাম খুব সুন্দরভাবে লেখা আছে। তবে নামগুলো শুধুমাত্র ইংলিশে। যদি তারা বাংলাতেও নামগুলো লিখতো তাহলে আরও ভালো হতো, সকলের বোঝার জন্য সুবিধা হয়ে যেত। তবে যাই হোক, মাছের নামগুলো থাকায় শুধু মাছ দেখাই হয় না, সাথে সাথে তাদের নামগুলোও জেনে নেওয়া যায় খুব সহজেই। যারা মাছ দেখতে ভালোবাসেন বা সাথে যদি ছোট বাচ্চারা থাকে, তবে এই গ্যালারিটা তাদের জন্য একটা দারুণ শিক্ষণীয় আর মজাদার জায়গা হবে। দুপুর গড়িয়ে যাচ্ছে আর রোদটাও বেশ কড়া। অনেকেই ভাবছেন এই সময়ে প্রজাপতি পার্কে কেন গেলাম না। আসলে অতিরিক্ত গরমে প্রজাপতিরা অনেক সময় পাতার আড়ালে লুকিয়ে থাকে, তাই প্রজাপতি পার্কের মজাটা আমরা বিকালের জন্য জমিয়ে রাখলাম। ততক্ষণে পেটে তো ইঁদুর দৌড়াতে শুরু করলো। তবে এখানে আপনাদের জন্য একটা দারুণ সার্ভাইভাল টিপস আছে। সাফারি পার্কের ভেতরে কিন্তু এখন বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা যায়। আমরা বাসা থেকেই নুডলস বানিয়ে নিয়ে এসেছিলাম। পার্কের ভেতরের বড় রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ আছে, তাই এখানে ভারী লাঞ্চ করার আপাতত কোনো অপশন নেই। তবে ড্রাই ফ্রুট যেমন কেক, বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কসের দোকানগুলো খোলা আছে, যেগুলো পাবলিক টয়লেটের সামনে স্টল দিয়ে তারা সেল করছে। তাই আমার পরামর্শ হলো সাথে করে হালকা খাবার নিয়ে ঢুকবেন, না হলে এখানে একটু বেশি দামে কিনতে হবে। আরেকটি অপশন হলো অথবা বাস থেকে নেমেই বাঘের বাজার থেকে ভরপেট খাওয়া দাওয়া সেরে তারপর এখানে আসবেন। হালকা লাঞ্চ শেষে আমরা গেলাম জলহস্তী বা হিপ্পোদের দেখতে। গিয়ে দেখি মহাশয় এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে দিব্যি পানির নিচে ডুব দিয়ে আরাম করছে। সত্যি বলতে গরমে হিপ্পোর এই রাজকীয় আরাম আর গোসল দেখে আমার নিজেরই গোসল করার জন্য মনটা হাঁসফাঁস করছিল। গাজীপুর সাফারি পার্কের এই চোখ জুড়ানো ও মন ভুলানো সবুজ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম।
কিছুক্ষণ পর সামনে যেয়ে পেয়ে গেলাম ময়ূর, ধনেশ সহ আরও কয়েক রকমের বৈচিত্র্যময় পাখিশালার টিকিট কাউন্টার। অতপর জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে প্রথমেই সোজা চলে গেলাম বিশাল বড় ময়ূরের রাজ্যে। বিশাল এক খাঁচার ভেতর দিয়ে মানুষের হাঁটার জন্য সুন্দর ব্রিজ করে দেওয়া হয়েছে, আর নিচে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ময়ূর। এতগুলো ময়ূর একসাথে দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। পুরুষ এবং স্ত্রী ময়ূরের মূল পার্থক্য হলো পুরুষ ময়ূর খুব রঙিন ও পেখমযুক্ত হয়, আর স্ত্রী ময়ূর বাদামি বা ধূসর রঙের হয়, যাতে সহজে আত্মগোপন করতে পারে। পুরুষ ময়ূর মূলত স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্যই সুন্দর পেখম মেলে নৃত্য করে। সাদা ময়ূরগুলো আলবিনো বা জিনগত মিউটেশনের কারণে সাদা দেখায়, তবে এদের চোখ নীল হয়। ময়ূর হলো সর্বভূক প্রকৃতির পাখি। এরা বীজ, গাছের অংশ, ফুল, কীটপতঙ্গ ছাড়াও ছোট সাপ ও টিকটিকি খায়। ময়ূরের সৌন্দর্য উপভোগ করে আমরা গেলাম ধনেশ পাখির খাঁচায়, যেখানে রয়েছে বেশ কিছু বৈচিত্র্যময় পাখি। শুরুতেই চোখে পড়ল বিশাল দেহের এক গগনবেড় বা পেলিকেন পাখি। পেলিকেনের ঠোঁটের নিচের বিশাল থলিটি মূলত জাল হিসেবে কাজ করে। আশ্চর্যের বিষয় হলো এই থলিতে তারা তাদের পাকস্থলীর চেয়েও বেশি জিনিস ধারণ করতে পারে। এটি একবারে প্রায় 11 লিটার পর্যন্ত পানি এবং মাছ ধরে রাখতে সক্ষম। পেলিকেনদের ঠোঁটে কোনো বাহ্যিক নাকের ছিদ্র থাকে না। শ্বাস নেওয়ার জন্য তাদের সম্পূর্ণভাবে মুখের উপর নির্ভর করতে হয়। খাঁচার ভেতরে ব্রিজের নিচে এখানকার বিভিন্ন পাখি মাঝে মাঝে লুকিয়ে থাকে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে খেয়াল করলে এদের পুরো সৌন্দর্যটা উপভোগ করা যায়। পাশেই রয়েছে রঙে রঙিন ধনেশ পাখি। বিশাল বড় আর অদ্ভুত সুন্দর ঠোঁটওয়ালা এই পাখিগুলো দেখতে সত্যিই অসাধারণ। সাফারি পার্কে এসে ঝুলন্ত ব্রিজে না উঠলে কি চলে? ময়ূর ও ধনেশ পক্ষীশালার পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টার। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে কিছুটা সামনে হেঁটে যাওয়ার পর আমরা উঠে পড়লাম এই রোমাঞ্চকর ঝুলন্ত ব্রিজে। যদিও ব্রিজটা অনেকটাই তার সৌন্দর্য হারিয়েছে, তবে এখনও এটার উপর দিয়ে হাঁটলে মন ভালো হয়ে যাবে। ব্রিজের রোমাঞ্চ শেষে আমরা চলে এলাম মিক্সড অ্যানিমেল জোনে। প্রথমেই দেখা পেলাম বিশাল আকৃতির অস্ট্রেলিয়ান ইমু পাখির। মজার ব্যাপার হলো ওদের সাথে ইমুর বিশাল বড় সাইজের ডিমও দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। একটু সামনে এগোতেই চোখে পড়ল অজগর সাপের বিশাল একটি খাঁচা। অজগর সাপের স্বভাব খুবই অলস হওয়াতে ডাকাডাকির পরেও এইটা ভিতর থেকে বের হলো না। হয়তো আমাদের মতো মানুষ দেখতে দেখতে এখন বোর হয়ে গিয়েছে। অনেক কষ্টে ক্যামেরায় আপনাদের জন্য অজগর সাপের একটু মুভমেন্ট রেকর্ড করতে পারলাম। এছাড়া এখানে আমরা দেখলাম মদন টাক পাখি এবং আরও বেশ কিছু ভিন্ন প্রজাতির পাখি। এই পাখিগুলো দেখে সত্যি মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল। এখানকার প্রতিটি প্রাণীর আলাদা আলাদা বৈশিষ্ট্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে। আর কিছুক্ষণ সামনে এগিয়ে গেলেই পাওয়া গেল ঘড়িয়াল ও কুমিরের খাঁচা। একটি কুমির এমনভাবে পানির উপর ভেসে স্থির হয়ে শুয়েছিল, প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এগুলো বোধহয় কোনো ভাস্কর্য। দুপুরের কড়া রোদ কমে গিয়ে এখন মিষ্টি বিকেল, আর আমরা আগেই বলেছিলাম প্রজাপতি পার্কে আসার এটাই পারফেক্ট সময়। আমরা প্রত্যেকের জন্য একটি করে টিকিট কাটলাম। 3 জনের জন্য মোট 3টি টিকিট। এখানে প্রজাপতি গার্ডেন ও নেচার হিস্ট্রি মিউজিয়ামের কম্বাইন টিকিট 40 টাকা করে, অর্থাৎ এক টিকিটেই প্রজাপতি গার্ডেন ও নেচার হিস্ট্রি মিউজিয়াম ইনক্লুডেড। তারপর প্রথমেই এগিয়ে যেতে লাগলাম প্রজাপতি বাগানের দিকে। প্রজাপতি বাগানে প্রবেশের আগে চোখের সামনে পড়বে ছোট একটি প্রজাপতি মিউজিয়াম, যেখানে জানা যাবে প্রজাপতি সৃষ্টির এক দারুণ রহস্য। এখানে প্রজাপতির সৃষ্টির পাশাপাশি দেখা যাবে জানা অজানা অনেক রকমের প্রজাপতির সংগ্রহ। প্রকৃতির এই সাইকেলটা নিজের চোখে দেখা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।
অতঃপর আমরা প্রবেশ করলাম মূল প্রজাপতি বাগানে। বাটারফ্লাই পার্কে ঢুকে চারপাশের সাজানো গোছানো পরিবেশ আর ডেকোরেশন দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও কিছু প্রজাপতি দেখার আশায়। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো, তবে আশা আছে আরও বেশ কিছু প্রজাপতি দেখানোর। এখানে দারুণ সব গাছপালা, একটি কাঠের তৈরি সুন্দর সাঁকো, চমৎকার একটি আর্টিফিশিয়াল ঝর্ণা আছে। আমার কাছে পার্সোনালি এই ঝর্ণাটি খুবই ভালো লেগেছে এবং এর ডেকোরেশনটা সত্যিই চমৎকার। আমি যতবারই সাফারি পার্কে আসি এই ঝর্ণাটি আমার বরাবরই মনোযোগ কেড়ে নেয়। সব মিলিয়ে পরিবেশটা একদম ছবির মতো সুন্দর। কিন্তু মজার ব্যাপার হলো, যার নামে এই পার্ক সেই প্রজাপতিগুলোর যেন আজ ভিআইপি ডিউটি চলছে। এত সুন্দর একটি জায়গা অথচ প্রজাপতির দেখা মিলছে একটুখানি কম। মনে হচ্ছে তারা আমাদের মতো দর্শনার্থীদের ভিড় এড়িয়ে নিজেদের মতো ছুটি কাটাতে ব্যস্ত। তবে প্রজাপতি কম থাকলেও এখানকার এই শান্ত আর ন্যাচারাল ভাইবটা কিন্তু আপনাদের ক্যামেরার ফ্রেম এবং মন দুটোই ভালো করে দিবে। তারপর প্রজাপতিদের বাগানকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে। এখানে এসে আপনারা দেখতে পাবেন টেক্সিডার্মি করা অসংখ্য মৃত প্রাণী। এখানে থাকা প্রায় সমস্ত পশু পাখি ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত। টেক্সিডার্মি করা এই পশু পাখিগুলি এখনও যেন জীবন্ত, যদিও তাদের রক্ষণাবেক্ষণে উদাসীনতা লক্ষ্য করা যায়, কারণ কিছু কিছু প্রাণীর অবস্থা ধ্বংসপ্রায়। এখানে দেখতে পাবেন হাতির দাঁত, বিভিন্ন প্রজাতির বিলুপ্ত পাখি, ঈগল, বাঘ, শকুন সহ দারুণ সব প্রাণীর টেক্সিডার্মি করা প্রদর্শনী। এর ঠিক পাশেই রয়েছে আরেকটা মিউজিয়াম, যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, বেশ কিছু প্রজাতির বৈচিত্র্যময় সাপ যেমন শঙ্খিনী, তারপর আছে ডলফিন, বাঘা হাঙর, বিভিন্ন রকমের কচ্ছপ, কচ্ছপের ডিম, তক্ষক ইত্যাদি। এখানকার প্রাণীগুলো সত্যি খুবই বৈচিত্র্যময় এবং সুন্দর। এখানে আসলে আপনারা যেমন বিস্মিত হবেন এবং সাক্ষী হবেন দারুণ সব জীবের, যারা এক সময় এই পৃথিবীতেই দাপিয়ে বেড়াতো। নেচার হিস্ট্রি মিউজিয়াম পরিদর্শন শেষ হওয়ার সাথে সাথে আমাদের গাজীপুর সাফারি পার্কের আজকের সম্পূর্ণ A to Z জার্নিটাও শেষ হলো। তারপর পার্ককে বিদায় জানিয়ে আমরা মেইন গেট দিয়ে বেরিয়ে এলাম। গাজীপুর সাফারি পার্কের বাহিরে কিন্তু জম্পেশ আয়োজন থাকে সব সময়, তবে বিশেষ করে বিকালের দিকে। এখানে রয়েছে ছোট ছোট অনেক ফুড জোন, আর চাইলে এক্সট্রা টাকা দিয়ে ঘোড়ার গাড়িতে বা সরাসরি ঘোড়ার পিঠে চড়ার মজাও নিতে পারেন। এছাড়া পরিবারের জন্য সুন্দর সুন্দর সব শোপিস আর গিফট আইটেম কেনার অনেক দোকানও পেয়ে যাবেন এখানে। আমরা টুকটাক কেনাকাটা সেরে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের সারাদিনের গাজীপুর সাফারি পার্কের ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার। বাসে করে কোর সাফারি জঙ্গলে ঢুকে রাজকীয় স্টাইলে বসে থাকা বাঘ মামাকে দেখা, বাদরের সেই সারপ্রাইজ হামলা আর তোতা পাখির সেই আইকনিক ঝালচুমু, সব মিলিয়ে দিনটা ছিল দারুণ রোমাঞ্চকর আর হাসি খুশিতে ভরপুর। আশা করি আপনাদেরও আজকের এই কমপ্লিট ট্যুর গাইডটি ভালো লেগেছে এবং ইনফরমেশনগুলো আপনাদের পরবর্তী সাফারি পার্কের ট্রিপে অনেক কাজে আসবে। পুরো ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে সবচেয়ে বেশি মজার লেগেছে বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে এরকম আরও মজার ট্রাভেল ব্লগ আর ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো আমি আবরাম আরিফ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো অ্যাডভেঞ্চারে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।